আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, শিক্ষার্থীর শিক্ষার অবস্থা যাচাই। তো আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল পাঠশালাতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা এবং ইংরেজি বিষয়ের কিভাবে শিক্ষণ অবস্থান যাচাই করবেন সেই বিষয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি। তো সেখানে কমেন্ট বক্সে অনেকে বলেছেন, স্যার গণিত বিষয়ে কিভাবে ডাটা সংরক্ষণ করব সেই বিষয়ে যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে ভালো হতো। তাদের আবেদনের প্রেক্ষিতে আমি এখন আপনাদেরকে তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ে কিভাবে ডাটা সংরক্ষণ করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং অনুসরণ করেন তাহলে আশা করি নিজেরাই এই কাজটি সহজে করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে প্রথমে কতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাটা আমরা দেখব। নির্দেশনাটা হচ্ছে কিরকম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক গণিত বিষয়ে শিক্ষার্থীর গণিত শিক্ষণ ঘাটতি ও বর্তমান অবস্থান নির্ণয়ের জন্য এই মূল্যায়ন ব্যবস্থা। তাহলে বর্তমান অবস্থান নির্ণয়ের জন্য মূল্যায়ন ব্যবস্থাটি করা হয়েছে। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক সমূহ যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম শিক্ষার মূল্যায়নের ভিত্তিতে রচিত। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রথম পাঠ্য এপ্রিল 2025 পর্যন্ত তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক গণিত পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট টুল প্রণয়ন করে মে 2025 মাসে শিক্ষার্থীদের বেসলাইন মূল্যায়ন করা হয়েছিল। অর্থাৎ ইতিপূর্বে আমরা এপ্রিলে যে মূল্যায়নটা করেছি এবং আমাদের অধিদপ্তর কর্তৃক সেটা আমাদের যাচাই বাছাই করেছে, সেই অনুযায়ী আমরা সেই মূল্যায়ন টুল সংরক্ষণ করেছি এবং আবার নতুন করে তাদের জন্য পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। এখন চূড়ান্তভাবে এই মূল্যায়ন। তো 4 নম্বরে মূল্যায়ন কার্যক্রম পরীক্ষা চালানোর সময় শিক্ষার্থী যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা সম্পন্ন করতে হবে। 5 প্রাথমিক গণিত বিষয়ে টেস্ট আইটেম। এই যে এই 5 নংটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। প্রাথমিক গণিত বিষয়ে টেস্ট আইটেম প্রশ্ন অনুযায়ী উত্তর পুরোপুরি সঠিক হলে প্রতিটি প্রশ্নের নিচের ঘরে শিক্ষার্থীর রোল নাম্বার বরাবর প্রাপ্ত নাম্বার দিন। এটা আমি আবার বলতেছি, প্রশ্ন যদি পুরোপুরি হয় তাহলে সঠিক নাম্বার দিবেন রোল নাম্বার বরাবর, যেটা আমি আপনাদেরকে দেখাবো। পুরোপুরি সঠিক না হলে কোনো নাম্বার প্রদান করা যাবে না, অর্থাৎ কোনো নাম্বার দিবেন না। তবে উত্তর আংশিক সঠিক হলে কি পারলো না তা সংক্ষেপে মন্তব্যের কলামে লিখুন, যেন পরবর্তীতে ফিডব্যাক প্রদানের মাধ্যমে তার উন্নয়ন সাধন করা যায়। এই ক্ষেত্রে শিক্ষার্থীর পারদর্শিতার স্তর নিম্নোক্তভাবে নির্ধারণ করবেন। এগুলা 0 থেকে 49 চলতি মানের নিচে, 50 থেকে 69 চলতি মান, 70 থেকে 89 উত্তম এবং 90 থেকে 100 অতি উত্তম। অন্যান্য বিষয়ের নাম্বার কম বেশি ছিল, 100 থেকে কম ছিল, কিন্তু গণিত বিষয়ে পূর্ণ নাম্বার হচ্ছে 100। তো এখানে শতকরা বাহির করা তাই অতি সহজে শতকরা বাহির করতে পারবেন। এই অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের জন্য একজন শিক্ষার্থী বর্তমান শিক্ষণ অবস্থান পরবর্তী শ্রেণীর বেসলাইন হিসেবে ব্যবহার করে শিক্ষণ ঘাটতি দূর করানোর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ এখন তৃতীয় শ্রেণীর যে শিক্ষণ মান যাচাই করবেন, এটাই তার চতুর্থ শ্রেণীর জন্য বেসলাইন হিসেবে আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখন শুরু করি কিভাবে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীর আপনি চূড়ান্ত মূল্যায়ন করবেন। তো সেখানে মূল্যায়ন ছকটা হচ্ছে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই সংক্রান্ত ফলাফল সংরক্ষণ ছক নভেম্বর 2025। প্রাথমিক গণিত শ্রেণী তৃতীয়, বিদ্যালয়ের নাম আমি আমার বিদ্যালয়ের নাম লিখে দিয়েছি, উপজেলা জেলা লিখে দিয়েছি। তো সেখানে এই যে ডাটা সংরক্ষণ ছক হচ্ছে বাম পাশে হচ্ছে শিক্ষার্থীর রোল, তারপর শিক্ষার্থীর নাম, আর এই যে এখানে দেখতেছেন এই যে এগুলা এখানে দেওয়া আছে এই যে মূল্যায়ন টুলস অনুযায়ী আপনার সেই কলামগুলা পয়েন্টগুলা এখানে দেওয়া আছে। যেমন আপনি যদি হাতে নেন মূল্যায়ন টুলসটা হাতে নেন তাহলে আপনি সেখানে দেখবেন সেখানে 1 নং-এ আছে যোগ ও বিয়োগ সংক্রান্ত খালিঘর পূরণ করার, অর্থাৎ সেখানে খালিঘর পূরণের একটা কি আছে অঙ্ক আছে, 75 যোগ খালিঘর সমান সমান 140। তো সেখানে মান হচ্ছে 5। তো শিক্ষার্থী আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রোল নং 1 মেহেদী হাসান দুর্জয়, সে যোগ বিয়োগ সংক্রান্ত এই খালিঘরটা পেরেছে, তাকে আমি 5 দিয়েছি। শহীদুল ইসলামও পেরেছে, তাকে 5 দিয়েছি। আনিশা জাহান মেঘলা,
সেও এটা ফেরেছে, তাকে আমি 5 দিয়েছি। আর এই মূল্যায়নগুলো হবে 1-to-1 অ্যাপ্রোচে। আর এটা যেহেতু লিখিত, আপনি শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা বসায় লিখিতভাবে নিতে পারেন। তো 2 নং মূল্যায়ন টুল ছিল গুণ করা। এই যে এখানে দেখেন ক ও খ 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারাই গুণ করা। একটা নাম্বার 5 করে, দুইটা নাম্বার 10। এই যে আপনারা এখানে নাম্বার দেখেন এর নিচে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে মেহেদী হাসান সে 2টা পেরেছে, এই জন্য আমি তাকে 10 দিয়েছি। শহীদুল ইসলাম 2টা পেরেছে, আমি তাকে এই জন্য 10 দিয়েছি। কিন্তু আনিশা জাহান মেঘলা এখানে একটা পেরেছে, আমি এটা এই জন্য তাকে আমি 5 দিয়েছি। তো সেটা সে একটা পেরেছে আর একটাতে নাম্বার পায় না, সেটা আমি এই যে যেটা মন্তব্যের কলমে আমি লিখে রেখেছি 2 নং এর খ, এই যে পারেনি, 2 নং এর খ পারেনি, এটা তার চতুর্থ শ্রেণীর জন্য বেসলাইন হিসাবে আমি কাজ করব। এরপরে যায় আসেন 3 নাম্বার টুলসে ছিল আমাদের 3 নাম্বার না 2 এর ঘ, সেখানে গুণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। সেখানে নাম্বার হচ্ছে 5। সেখানে সাবিহার টাকার 15 গুণ টাকা আনিকার কাছে আছে। সাবিহার কাছে যদি 324 টাকা থাকে, তবে আনিকার কাছে কত টাকা আছে? এই যে গুণ, এটা দেখা যাচ্ছে আমার মেহেদী, শহীদুল ইসলাম এবং আনিশা তিনজনে পেরেছে। আমি 5 করে তাদেরকে আমি দিয়েছি। তারপর যে আমার এখানে এবার ভাগ 3 নং প্রশ্ন ছিল, মূল্যায়ন টুল ছিল আমার ভাগ সংক্রান্ত। তো সেখানে 3-এর ক ও খ অঙ্কের ক ও খ হচ্ছে 2 অঙ্কের সংখ্যাকে 1 ও 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা। সেখানে হচ্ছে আমার 10। তাহলে আমি সেখানে সে 2টা পেরেছে, এখানে আমি তাকে 10 দিয়েছি। এও 2টা পেরেছে, শহীদুল ইসলাম, আনিশা জাহান পেরেছে, তাকে আমি 5 দিয়েছি। ওই আমি শেষে দেখাবো মন্তব্যের কলামে আমি কি লিখে রেখেছি, কোনটা পারে নাই, আপনারা ওটা থেকে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঘ নাম্বার 3 নং টুলস এর ঘ নাম্বার ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা। সেটা হচ্ছে ওই যে একটা বেঞ্চে 5 জন শিক্ষার্থী বসতে পারে, এরূপ 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? সেখানে সে পেরেছে, 3 জনে পেরেছে, আমি 4 দিয়েছি, 4 করে দিয়েছি। এরপর 4 নং এ ছিল আমার গুণ ও ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা। সেখানে নাম্বার হচ্ছে 10। তো সেখানে এরকম মূল্যায়ন টুলসটা ছিল এরকম যে 500 টাকা 4টি নোট 20 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে মেহেদী হাসানও এটা পারে নাই, শহীদুল ইসলাম পারে নাই, কিন্তু আনিশা জাহান মাগলা এটা পেরেছে। তো আনিশা জাহান মাগলাকে আমি 10 দিয়েছি, বাকিদেরকে আমি 0 দিয়েছি। তো আপনি এখানে দেখলে লক্ষ্য করবেন যে তারা এই যে 4 এর গুণ ভাগ করা পারে না, 4 নং পারে না, এই যে আমি এখানে লিখে রাখছি। আমার 4 গেল, এবার 5 নং হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত 3 স্তর বিশিষ্ট গাণিতিক সমস্যা। সেটা হচ্ছে আবরার বছরে 2400 টাকা করে বৃত্তি পায়, সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 85 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? তো এখানে দেখা যাচ্ছে মেহেদী হাসানও পারে নাই, শহীদুল ইসলামও পারে নাই, আনিশা জাহান মেঘলা পারে নাই, আমি 3 জনকে 0 দিয়েছি। এরপরে যে আছে আমার 6 নং হচ্ছে ভগ্নাংশ। এখানে একটা চিত্র দেওয়া আছে যে এই চিত্রটা প্রথম 3 ঘর রং করে দেওয়া আছে। তো কত অংশ রং করে দেওয়া আছে? 3 জনে পারছে, তারা লিখছে 5/3। তো খ তে হচ্ছে আমার সমতুল ভগ্নাংশ 4/3 এবং 3/2, দুইটি করে সমতুল ভগ্নাংশ লেখার জন্য। তো এখানে দেখা যাচ্ছে মেহেদী হাসান 2টা পেরেছে, শহীদুল ইসলাম একটা পেরেছে, এই জন্য 2 দিয়েছি। আর আনিশা জাহান মেঘলা পেরেছে, এই জন্য তাকে আমি 2 দিয়েছি। ভগ্নাংশের এখানে 5টা দিয়েছে, ক খ গ ঘ ঙ। তারপর ঘ যে সেখানে হচ্ছে যোগ করা, ভগ্নাংশে যোগ করা। ভগ্নাংশে যোগ দেখা যাচ্ছে যে মেহেদী হাসান পেরেছে, বাকি 2 জন পারে না, আমি এজন্য তাদেরকে 2 দিয়েছি। ভগ্নাংশে যোগ হচ্ছে আমার 3 নাম্বারের। ভগ্নাংশের বিয়োগ সেখানেও 3 নাম্বারের। এখানেও দেখা যাচ্ছে মেহেদী হাসান পেরেছে, বাকি 2 জন পারে নাই, আমি তাদেরকে এজন্য এই যে দেখেন 0 দিয়েছি, আমি তাদেরকে এজন্য 0 দিয়েছি। এরপরে যাই, আপনারা যদি লক্ষ্য করেন, আমি একটু ছোট করে দিই, হয়তো দেখবেন। তো এরপরে যে প্রশ্ন হচ্ছে ভগ্নাংশের গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যাটা ছিল ভগ্নাংশের এইরকম, হৃদার বাড়ি থেকে বিদ্যালয় 10/6 কিলোমিটার উত্তরে, মানহার বাড়ি
10/4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হৃদয়ের বাড়ি থেকে মানার বাড়ির দূরত্ব কত? এখানে এটা মেহেদী হাসান ফেরেছে, দুজন পারে না, আমি এই জন্য এই দুজনকে শহীদুল ইসলাম এবং এলশাজান মেঘলাকে 0 দিয়েছি। তারপরে যে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশি মুদ্রা 7 নং। বাংলাদেশি মুদ্রা, সেখানে রায়হানের টাকা, সেখানে দেখা যাচ্ছে যে মেহেদী হাসান পেরেছে তাকে 10 দিয়েছি, শহীদুল ইসলাম পেরেছে 10 দিয়েছি, এই নাম্বারটা 10। এই নাম্বারগুলো এখান থেকে আপনারা যে মূল্যায়ন টুলস আছে, মূল্যায়ন টুলসে কিন্তু নাম্বার নাই, নাম্বারটা এখানে ডাটা সংরক্ষণ ছকে আছে, এই ডাটা সংরক্ষণ ছক থেকে মূলত আপনারা নাম্বারটা দিবেন। শাহজাহান মেঘলা ফারিনা আমি তাকে 0 দিয়েছি। এরপরে যে আমার 8 নং হচ্ছে পরিমাপ সংক্রান্ত, সেখানে খালিঘর পূরণ। তো ক হচ্ছে মিলিমিটারে প্রকাশ করা, একটি, সেখানে 5 মেহেদী হাসান পেরেছে শহীদুল ইসলাম এবং মেঘলা পারে নাই, তাদেরকে 0 দিয়েছি। ওজন পরিমাপ, আদর্শ বাটখারার ব্যবহার, এখানে একজনও পারে নাই, আমি তাদেরকে কি 0 দিয়েছি। সমনির্ণয়, সেটা পরিমাপের মধ্যে, সেখানে একজনও পারে নাই, আমি তাদেরকে এই যে 0 দিয়েছি, দেখেন আমি 0 দিয়েছি, এই যে 3 জনকে 0 দিয়েছি। এরপর যা কোণ অঙ্কন, আমার এটা 9 নং হচ্ছে জ্যামিতি, জ্যামিতির কোণ অঙ্কন, সেখানে পেন্সিল ও স্কেল ব্যবহার করে নিচের কোণগুলো অঙ্কন করা, সমকোণ ও সরল কোণ। এটা ফেরেছে দুইটা, সমকোণ এবং সরল কোণ, 3 দুগুণে 6, একটা 3 করে, তাহলে ফেরেছে আমি 6 দিছি। এরপরে যায় শেষ প্রশ্নটা হচ্ছে স্কেল ব্যবহার করে পাশের ডট কাগজের আয়ত ও বর্গ অঙ্কন। তো তারা আয়ত এবং বর্গ অঙ্কন করতে ফেরেছে ডট দেখে, আমি এই জন্য তাদেরকে 4 এ 4 দিয়েছি। তো দেখা যাচ্ছে আমার এখানে একদম ডানের কলামে শিক্ষার্থীর অবস্থান। তো আমার মেহেদী হাসান সে পেয়েছে 100 এর মধ্যে 74, 100 এর মধ্যে 74 পেলে তার অবস্থান হচ্ছে উত্তম। এটা আমরা কোথায় পাবো? এই যে আমাদেরকে এখানে যে ইয়েটা দিয়েছে, নির্দেশনাটা দিয়েছে, সেখানে দেখেন 70 থেকে 89 হইলে উত্তম, তাহলে সে পেয়েছে 74, তাহলে সে উত্তম হবে। তারপরে যাই, যদি আমরা লক্ষ্য করি এখানে 58 হচ্ছে চলতিমান, চলতিমান এবং 48 হচ্ছে চলতিমানের নিচে, যেটা আমরা একটু আগে উপরে দেখেছি। এই যে এখানে 50 থেকে 69 হচ্ছে চলতিমান, 0 থেকে 49 হচ্ছে চলতিমানের নিচে। তো এখানে শিক্ষার্থী কি পারে নাই, সেই জিনিসটা আমি দিয়ে রেখেছি। আপনারা এই যে লক্ষ্য করেন, যে মনে করেন যে আমার মন্তব্যের কলামে মেহেদী হাসান দুর্জয় সে পারে নাই 4 এর গুণ করে ভাগ করা, 5 নং। 8 নং এর ক খ পারেনি। হ্যাঁ, এই যে 4 এর গুণ করা পারে নাই, 5 পারে নাই, তো এই যে এটা আমি লিখে রেখেছি 5 না। 8 নং এর ক ও খ পারে নাই, 8 নং এর এই যে ক ও খ পারে নাই। ঠিক একইভাবে শহীদুল ইসলাম 4 নং, 5 নং, 6 নং এর ক খ পারে নাই। এই যে 4 নং পারে নাই, 5 নং পারে নাই, 6 নং এর এই যে ঘ গ ঙ সে পারেনি, আমি এটা এখানে লিখে রেখেছি। 8 নং পারেনি, 8 নং এর একটাও পারেনি, এই যে এই কারণে 8 নং পারেনি লিখে রেখেছি। আর এরপরে যা মেঘলা, শেষ হচ্ছে মেঘলা, মেঘলাতে সে 2 নং পারে, 2 নং এর খ পারে নাই, 3 নং এর ক পারে নাই, 5 নং পারে নাই, 6 নং পারে নাই, 6 নং এর ঘ গ ঙ, 7 নং 8 নং সে পারেনি, তার অবস্থান হচ্ছে চলতি মানের নিচে। এই যে অবস্থানটা, এই অবস্থানটা আমার সে চতুর্থ শ্রেণীতে যখন যাবে তার জন্য এটা আমি বেসলাইন হিসেবে কাজ করব। তো এইভাবে আপনারা আপনাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ করবেন। তো আমার ভিডিওটি যদি আসলে ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।